ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি অন ক্যামেরা বলছি, ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি কাজ করেছি, আমি বিএসএফ এর সঙ্গে কাজ করেছি। মেয়েকে মানে তার ব্ল্যাকমেল করছিল, তার কিছু ফটোগ্রাফ ছিল, তার কিছু ভিডিও ছিল। প্রথমে এটা হব যে হলিউড ইন্ডাস্ট্রিতে আমি একটা কাজ করেছি এবং না হলিউডে হলিউডে আমি কাজ করেছি। ফ্যামিলি তোমার কোনো কাজে সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত তারা না দেখেছে যে আমার ছেলে মেয়ে এই কাজটা করে বার করেছে। মানে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছি এবং এমন একটা জায়গা করতে চাইছি যারা হয়তো এখন বেকার বাড়িতে বসে আছে, তারা মানে এই জিনিসটাকে ভালোভাবে। ওয়েলকাম। আজকে ৯/৬ আমরা যাকে ইনভাইট করেছি সে স্বঘোষিত মাল্টি ট্যালেন্টেড মার্কেটিং এক্সপার্ট, ক্রাইম কন্ট্রোলার, একই ধারে অ্যাক্টর, রাইটার, ডিরেক্টর, এছাড়াও মোটিভেশনাল স্পিকার, ব্লগার, আরজে, জার্নালিস্ট এবং বিজনেস এক্সপার্ট, ওয়ান ম্যান আর্মি আমান খান। কেমন আছো আমান খান? প্রথমে আমি দর্শককে বলবো যে আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো আছি এবং আমি যা কাজ করছি বা যেরকম ভাবে আমি এগিয়ে চলছি তাতে উপরওয়ালা আমাকে ঠিক রেখেছে এবং ঠিক পথে আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি ঠিকভাবে কাজ করছি। ওকে, ৯/৬-এর তরফে তোমার যা ডেটা পেয়েছি সেখান থেকে তোমার ইন্ট্রো দিলাম। তুমি তোমার মতো করে ৯/৬-এর দর্শকের জন্য তোমার ইন্ট্রো দাও। আমি এ ব্যাপারে দর্শককে কি বলবো, আমার অনেক কিছু হিস্ট্রি আছে যেগুলো দর্শকের মানে সামনে আসবে, দর্শক তখন জানতে পারবে। দর্শক যেটা বলবে তখন আমি সেটা অ্যাকসেপ্ট করব এবং তখন আমি নিজেকে বলবো যে হ্যাঁ, দর্শক আমাকে এই জিনিসটা বলছে, আমাকে এই জায়গাটা দিচ্ছে। ওকে, আমরা বিশ্বাস করি তোমার মধ্যে বহুরূপী প্রতিভা আছে, তাই নিজেকে মাল্টি ট্যালেন্টেড বলো। এটা মেনে নিতে আমাদের কোনো বাধা নেই। এবার আসি তোমার মূল আলোচনায়। আর ইউ রেডি? একদম রেডি। আমরা যতদূর জানি মার্কেটিং এক্সপার্টদের দীর্ঘ বছরের অভিজ্ঞতা থাকে। তোমার কত বছরের অভিজ্ঞতা? আমার 6 থেকে 7 বছর, 6 বছরই আমি বলবো। 6 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং আমি বর্তমানে নিজে মার্কেটে এবার মানে আমি নিজের সোর্সে এবার আমি কাজে লেগেছি। আচ্ছা, তোমার মার্কেটিং মানে এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স। হ্যাঁ, 6 ইয়ার। তোমার মতো যারা মার্কেটিং এক্সপার্ট, অনলাইনে লিড জেনারেটিং পাওয়ার থাকে, তুমি আমাকে বলো তোমার মতে 3টে ডিজিটাল মার্কেটিং চ্যানেলের নাম বলো যেগুলো তোমার ক্লায়েন্ট আছে, যে সমস্ত তোমার ক্লায়েন্ট আছে তাদের অনেক হেল্প হবে এই চ্যানেলগুলো। না, আমি নাম নিব না, কিন্তু আমি বহু চ্যানেলের কাজ করেছি এবং মালদা জেলাতেও আমি অনেকের কাজ করছি এবং আগামীতেও করব। সেটা হয়তো আপনারা আমার ফেসবুক প্রোফাইলটা দেখলে বুঝতে পারবেন যে আমি কতজনের কাজ করছি এবং আগামীতে যাদের করব তাদেরও আমি ভিডিও ওরকম ভাবেই দিতে থাকবো। আর যেটা মানে তুমি যেটা বলছো যে জেনারেট করতে পারে বা জেনারেট হয়, তো আমি বলবো মার্কেটিং এর ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের মাউথ মার্কেটিং। এইটা যদি ফার্স্ট করা যায় এবং একটা মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যাওয়া যায়, তাহলে সেই মার্কেটিংটা বেশি কার্যকারী। তার জন্য আমি রিয়েল এক্সপিরিয়েন্স করেছি, রিয়েল কাজ করেছি এবং মানুষের সঙ্গে কথা বলে মানুষ মানে কি চাইছে বা তাদের আগ্রহটা কি সেটা জানার পরে আমরা সেই রকম ভাবে কাজ করি। এবং এইবার আমি 2025-এ আমি সবকিছু অনলাইন সাবমিট সাবমিট করেছি। সবকিছু পেপার ওয়ার্কের কাজ চলছে, আমার লিগ্যাল টিম দেখছে। বাকিটা খুব তাড়াতাড়ি আমার সবকিছু সামনে আসবে। মাউথ মার্কেটিং বলতে কি বোঝায়? মাউথ মার্কেটিং বলতে আপনি ধরেন কোনো একটা কিছু প্রোডাক্ট বের করলেন বা কোনো হয়তো একটা আপনি প্রতিষ্ঠান করলেন, তো সেটা যদি আপনি একটা চায়ের দোকানে গিয়ে আলোচনা করেন তাহলে তার প্রভাবটা আলাদা পড়বে। সেটা যদি ডিজিটাল মার্কেটিং হয়, সেটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং হয়, সেটা আলাদা প্রভাব পড়বে। তো আপনি রিয়েল যেটা করছেন সেটাতে কিছু বক্তব্য জানতে পারছেন, তার মনোভাবটা জানতে পারছেন, সেটা হচ্ছে মাউথ মার্কেটিং এর একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ বেশি ইন্টারেস্ট না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বেশি? এখন তো আমি দুটোই, মানে সোশ্যাল মিডিয়াটাকেও যেভাবে আমি দেখছি, আমি মাউথ মার্কেটিং সেইভাবেই দেখছি। ওকে, তুমি যেহেতু মার্কেটিং এক্সপার্ট, তোমার একটা নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ তো হবে, সেগুলো যদি তোমার দর্শকদের বলো। আমার অ্যাপ ডিজাইন হচ্ছে, যেটা আমার ডেভেলপার হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের ডেভেলপাররা আমার কাজ করছে। অ্যাপের নাম হচ্ছে MAI, যেটা আমার সামনেই লঞ্চ করব কিছুদিনের মধ্যে। পেপার ওয়ার্কের কাজ হচ্ছে আর ওটার মধ্যে অনেক কিছু জিনিস থাকবে, অনেক কিছু বেনিফিটস থাকবে। আর এই জিনিসটা আমি প্রথম মানে আমি আমার ডিস্ট্রিক্ট থেকে করতে চেয়েছিলাম, বাট আমি সাপোর্ট পাইনি। তার জন্য আমি প্রাইভেটে সেরকম ভাবে আমি এগিয়ে গেছি। আমি সরকারি ভাবেও একটা
ট্রাই করেছিলাম, Okay. কিন্তু আমি কোনো দিক থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা না পাওয়ার কারণে আমি প্রাইভেটে করতে। এই অ্যাপসটা MAI এর নাম রাখার কারণ কি? এটা আমি মানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই এটা আমি রিভিল করব, আর অবশ্যই আপনি আমার সামনে থাকবেন। আচ্ছা, এই অ্যাপসে কি কি কাজ, মানে কি কি দর্শক খুঁজে পাবে এই appse এ? দর্শক যেমন একদিকে কাজ পাবে, ইয়ং জেনারেশন, ইউথ, আমার মেন টার্গেট হচ্ছে ইউথ। ইউথ যেমন কাজ পাবে, তেমন মানে যারা বাড়িতে বসে থাকে, যেমন আমাদের মা বোন দিদিরা, তারাও একটা বাড়িতে বসে রোজগার করতে পারবে। কিসের উপর? সেটা মানে যেমন আজকাল ইউটিউব চলছে, টিকটক ছিল, ইনস্টাগ্রাম থেকে অনেক কিছু জেনারেট করা যায়, ঠিক আছে। ফেসবুক, এরা তো সবাই তো নিজে নিজেই করে নিতে পারবে, সেটা তো অ্যাপস এর প্রয়োজন হবেই না। হুম। এই অ্যাপটা আলাদা অ্যাপ থাকবে, ইউটিউব বা আমার এটার সঙ্গে কানেক্টেড থাকবে না। MIA একটা আলাদাই অ্যাপ, সোশ্যাল অ্যাপ, ওখানে মেড ইন ইন্ডিয়া অ্যাপ। মেড ইন ইন্ডিয়া, ওখানে ইউটিউব ফেসবুকের কোনো গল্প থাকবে না না না, থাকবে না। ওখানে প্রপার কি কি কাজ হচ্ছে? অনেক কিছু কাজ হবে, যেমন যেমন ফিল্ম মেকিং এর কাজ হবে, তারপর মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে মানে প্রথম থেকে কি ফলো করলে, কিভাবে কাজ করলে কিভাবে উপরে গ্রোথ করে উঠবে, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু, মানে ডিরেকশনের উপরে কাজ হবে, রাইটিং এর উপরে কাজ হবে, ফিল্ম মেকিং এর অনেক কিছু পার্ট থাকবে। জার্নালিজম, মাস কমিউনিকেশন, যেটা হিডেন জার্নালিজম, এখন আমাদের ইন্ডিয়াতে হিডেন জার্নালিজমের যদি ক্যান্ডিডেট দেখা যায় তাহলে খুব বেশি হলে 5 থেকে 6 জন, তার মধ্যে আমি একটা। না না, তোমার এটা আইডিয়া নেই। না, এটা আমার মাস কমিউনিকেশন প্রতি বছর হিডেন জার্নালিজম, হিডেন হিডেনে যায় না, অত সহজে যায় না। আমি কিছু এটা কমপ্লিট করি, দুটো স্টেপ। হিডেন মাস কমিউনিকেশন যারা পড়ে তাদেরকে জার্নালিজম বলে, যারা মেন স্ট্রিমে কাজ করছে তারই যে জার্নালিজম। তাহলে ওই 10টা-12টা লোককে দেখে আমাকে শেষ করে দিতে হবে গল্প, এবং 10টা-12টা লোক যখন মারা যাবে তারপর আবার জার্নালিজম বলে গল্প থাকবে না তোমার মতে। আপনি নিউজ কোনটাকে বলেন? কিন্তু যেটা যেটা সচক্ষে আমরা দেখতে পাই সেটা কি নিউজ? অবশ্যই, হ্যাঁ, কারণ News মেন সেটা না। স্ট্রিমের নিউজ হচ্ছে সম্পূর্ণ যাচাই আপনাকে আমি বাছাই বলি, করে। নিউজ হচ্ছে আপনি যেটা দেখছেন, যেটা জনগণ দেখছে, এটা নিউজ না, এটা দেখানো হচ্ছে। নিউজের ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে সেটা হচ্ছে নিউজ। সেটা আপনি কি জানেন? ব্যাকগ্রাউন্ডটা যেমন, ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে হিডেন। হিডেনে সবাই মানে হিডেনটা কি যেতে চায় আলোচনা না। করা যাবে না আমাদের না, সামনে? হিডেন আলোচনা করা যাবে না। ওটা এটা hidden বহুত থাকবে। কিছু পার্ট, এটাতে বহুত কিছু শিক্ষা আছে। যে শিখবে সে অনেক কিছু করতে পারবে। আর আমার মতো মানে যদি কনফিডেন্ট থাকে, তাহলে যদি মানে সেই রকম ছেলে থাকে বা মেয়ে থাকে, তাহলে অবশ্যই হিডেন জার্নালিজম এমন একটা জিনিস শিখিয়ে দিবে, এমন একটা লাইফ চেঞ্জ করে দিবে, ভাবার মানে বাইরে সেটা। ওকে, আচ্ছা, দুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া দেখলাম ডেভিড নামে এক অন্ত্রপ্রেনার হুম গ্রস মার্কেটিং এর প্রচুর প্রশংসা করেছে। হুম ওদের জন্য ওর $2 লক্ষ এক্সট্রা ইনকাম হয়েছে। হুম। তোমার কি কোনো সাকসেসফুল ক্লায়েন্ট আছে যা তুমি এই 9-6 বলতে চাও, এতে তোমার মার্কেটিং বিজনেস আরো ভালো হবে? আমরা মনে করি আমার রিসেন্টলি সেরকম কোনো ক্লায়েন্ট আমি নিইনি, কারণ আমি সেরকম ফিল্ডে কাজ করতাম না। আমি 2025 থেকে এই তুমি তো 6 বছর আগে থেকে বলছো আমি না, মার্কেটিং আমি এক্সপার্ট। আমি আমি সেই কথাটাই বলছি। আমি লোকের হয়ে কাজ করতাম, ওকে, কারোর আন্ডারে কাজ করতাম। কার আন্ডারে? আমি অনেক জায়গায় কাজ করেছি। যেমন আমি কলেজ পেটানোর পরে আমি কলকাতায় মিন্টু পার্কে SBI ব্রাঞ্চে কাজ করেছি। কোন সেক্টর? মানে আমি লোনের ডিপার্টমেন্টে ছিলাম, কলিং ডিপার্টমেন্টে আমাকে দেওয়া হয়েছিল। ওখানে বেশ 6 থেকে 7 মাস মতো কাজ করে। এটা তো মার্কেটিং শেখা যায় না। না, এটা আমি বলছি, আমি এক্সপিরিয়েন্স। এবার ওখান থেকে আমি চলে গেলাম আলাদা একটা সেগমেন্টে, ঠিক আছে। তারপর আমার ওখান থেকে আমি আবার বাড়ি রিটার্ন আসি, মানে আমার বাড়িতে ডাকা হলো, এবং আমাকে বাড়িতে ডেকে যখন আমি কয়েকদিন ছিলাম, তারপর আমাকে বললো যে এরকম করতে হবে না, জব কর। তারপর আমি রিলায়েন্স ডিজিটাল, মালদা রিলায়েন্স ডিজিটালে আমি জব করি। মার্কেটিং? না, মার্কেটিং এর না, ওখানে আমি VBA ছিলাম, ভিভো ব্র্যান্ড অ্যাডভাইজার হিসাবে আমি রিলায়েন্স ডিজিটালে কাজ করেছি। তারপর ওখান থেকে আমার ভালো একটা অফার আছে LG শোরুম, GR ট্রেডিং অ্যান্ড গ্র্যান্ডসন, ওখানে আমি অ্যাজ এ ম্যানেজার আমি কাজ করেছি, স্টোর ম্যানেজার। ওকে, তারপর ওখান থেকে আবার আমার কাছে আর একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে আমাদের শক্তিমান যে কোম্পানি আছে, যে নারায়ণপুরে, রোটার থ্রেসারের কোম্পানি, ওখান থেকে আমার অফার আছে। ওখানে আমি ম্যানেজার পোস্টে কাজ করেছি প্রায় 6 মাস তাহলে মতো। তোমার কাছে এরকম সাকসেসফুল কোনো ক্লায়েন্ট নেই এখন আপাতত? এখন নেই বলতে, আমার কাছে ওই ধরনের ক্লায়েন্ট নেই। যারা হয়তো আমার অন্য পারপাসে আছে, সেই ধরনের ক্লায়েন্ট আমার কাছে আছে, কিন্তু আমি যে মানে ফেমাস কিছু করব, যেমন আমি তৃষ্ণিত আরোরার মতো কাজ করতে চাই পাঞ্জাব পুলিশের সঙ্গে। এই জন্য আমি আমাদের রাজ্য আসবো, সেই ব্যাপারেও আসবো পরে। আমরা এখন মার্কেটিং বিশেষে তো কথা বলি। আমি মার্কেটিং না, মানে টাচ আছে প্রত্যেকটা জিনিসে, কিন্তু টাচ আছে, ঠিক আছে।
আমি যে এইটা বলতে গিয়ে ওটা মানে এই যে এই জিনিসটা হচ্ছে এটা কিন্তু না, টাচ আছে, তার জন্য আমি আলোচনা আমরা করছিলাম। সব, হ্যাঁ, তোমার এই মার্কেটিং এক্সপার্ট জীবনে এবং কোনো ব্ল্যান্ডার করেছো যেটা নিয়ে তুমি এখনো গিল্টি ফিল করো? না, আমি ভালোভাবে কাজটাকে শিখেছি এবং আমাকে যেটা দেওয়া হতো কাজ পার্টিকুলার, আমি সেই কাজটাই মানে করতাম। কাজের প্রতি তুমি অনেস্টি ছিলে একদম সবসময়? একদম, আমার মানে এত আমাকে ভালো লেগেছিল কাজটা যে আমি পুরো ফোকাস ওই কাজে দিয়েছিলাম, এবং আমাকে যা টাস্ক দেওয়া হতো বা যেটা আমাকে প্রজেক্ট দেওয়া হতো সেটা আমি টাইম টু টাইম ডেলিভারি করতাম। ওকে, তোমার এই মার্কেটিং এক্সপার্ট জীবনে এমন একটা বিরাট অ্যাচিভমেন্ট আছে যা তুমি দ্বিতীয়বার টাচ করতে পারোনি? যদি থাকে তাহলে তুমি সেটা নয় ছয় দর্শকদের জন্য শেয়ার করতে পারো। আমি 100% মার্কেটিং এ আমি মানে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছি এবং এমন একটা জায়গা করতে চাইছি, যারা হয়তো এখন বেকার বাড়িতে বসে আছে তারা মানে এই জিনিসটাকে ভালোভাবে নেবে। আমি বলছি তোমার মার্কেটিং জীবনে বিরাট কোনো অ্যাচিভমেন্ট করেছো তুমি, হয়তো 2 ইয়ার্স আগে এলো হয়তো রিলায়েন্সে কাজ করার সময় বা এসবিআই, কলকাতা এসবিআই কাজ করার সময়, সেক্ষেত্রে কোনো একটা অ্যাচিভমেন্ট আছে যেটা তুমি এখনো টাচ করতে হয়তো স্বপ্নে ভাবো, যেটা আমি টাচ করতে হয়তো কোনোদিন আর পারবো না, সেই টার্গেট বা সেই? না, আমি যে কাজে মানে যেটা আমি করেছি বা যে কাজ আমি শিখেছি সেটাতে আমি 100% দেবো এবং 100% সেটা আমি সাকসেস করে বের করব। আর আমি অতটা আমার কনফিডেন্স আছে, আমাকে যখন ট্রেনিং এ দেওয়া হয়, ট্রেনিং এ জিজ্ঞাসা করা হয়, তখন আমি সেই জিনিসটাই বলেছিলাম এবং ট্রেনিংও আমার সেই রকম ভাবেই স্টার্ট হয়েছিল। তো আজ আমি যেখানে আছি বা যে পজিশনে আছি সেটা আমি বেস্ট আছি এবং আমি যেটা আগামীতে করব সেটাও বেস্ট করব। ওকে, তুমি ক্রাইম নিয়ে অনেকবার বললে আমাদেরকে একটা সময়, যে মার্কেটিং এর প্রসঙ্গ বলতে বলতে একটা ক্রাইম প্রসঙ্গ বললে। আমরা ক্রাইম নিয়ে যদি কোশ্চেন করি, তুমি যে নিজেই ক্রাইম এক্সপার্ট বলো, তোমার ফরেনসিক না, এটা আমি বলি না। ক্রাইম, জাস্ট ওয়েট, তোমার ফরেনসিক সায়েন্স বা ক্রাইম ইনভেস্টিগেশনের উপর বা সাইবার ক্রাইমের উপর, ফ্রডের উপর, মানি লন্ডারিং এর উপর, সিএফসি এর উপর নলেজ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, তাছাড়াও তোমার কাছে তো সার্টিফিকেট অফ ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এর সার্টিফিকেটও নিশ্চয়ই আছে। তুমি এইগুলোর উপর কিছু বলবে দর্শক? অবশ্যই অবশ্যই আমি বলবো যে অবশ্যই যারা হয়তো মানে পুলিশদেরকে ঘৃণা করে বা যারা হয়তো পুলিশ হতে চায় না বা আর্মি হতে চায় না বা বিএসএফ হতে চায় না, একবার তাদের লাইফটা দেখতে, একবার তাদের জীবন কাহিনীটা দেখতে। বাট আমি এটা বলবো যে যারা হয়তো এসপিজি, এনএসজি, মার্কোস, ঠিক আছে, এদের মতো কিছু মানে ডিজায়ার বা স্বপ্ন রেখে যদি তোমাদের এরকম কোনো ঘটনা আছে? ঘটনা বলতে কি, আমার এরকম লাইফে অনেক টাস্ক এসেছে। আমি যেগুলো ইন্ডিয়ান আর্মির সঙ্গে, আমি অন ক্যামেরা বলছি, ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি কাজ করেছি, আমি বিএসএফ এর সঙ্গে কাজ করেছি। আমার মানে মালদা এবং মালদাতে দুটো বিএসএফ ক্যাম্প, নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এবং আমাদের বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো আমি দুটো অলরেডি আমার কানেক্টেড আছে, তারা হয়তো দেখবে, তো তারা দেখে বুঝতে পারবে হয়তো বাংলা যদি। তুমি তাহলে এই সমস্ত জায়গায় কাজ করেছো? অবশ্যই আমি কাজ করেছি এবং মালদা পুলিশের সঙ্গেও কাজ করছি আমি। আচ্ছা, মালদা পুলিশের সঙ্গে বা এই বিএসএফ ক্যাম্পের যে স্টাবলিশন, কি ডাটাবেসে কাজ করতে? ডাটাবেস বলতে কি মানে হয়তো ভালো কোনো একটা কাজ আছে বা ভালো কোনো একটা ইনফরমেশন আছে, তখন আমরা মানে আদান প্রদান অবশ্যই করি যে স্যার এটা হচ্ছে, আপনাকে এটা দেখতে হবে। এই ইনফরমেশন গুলো কি বলা যাবে, শেয়ার করা? না, এগুলো আমাদের সোর্সের মারফত আমরা পাই, আর আমাদের সোর্স অনেক আছে, সোর্স কাজ করে। ওকে, তুমি তোমার কোন কোর্ট রুমের ঘটনা যদি থাকে তাহলে সেটাও বলতে পারো আমাদের দর্শক? সেটা আমি একবার দিল্লিতে করেছি, যেটা আমাদের টিম করেছে, দিল্লির আমার একটা টিম আছে, সেই টিমের পক্ষ থেকে আমি দিল্লি কোর্টে মানে একবার গিয়েছি। সেটা একটা মেয়েকে মানে মানুষ ব্ল্যাকমেইল করছিল, তার কিছু ফটোগ্রাফ ছিল, তার কিছু ভিডিও ছিল, সেটা নিয়ে ব্ল্যাকমেইলিং করছিল। মেয়েটা আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করে। আর ব্যাপার হচ্ছে হিডেন ভাবে তাকে, ছেলেটাকে কি করতে পারবো, মানে আমার উপরে ধরতে পারি, এতটুকুই। আর সেই ফ্যামিলি, দেখো একটা কথা বলে রাখি যে ফ্যামিলি তোমার কোনো কাজে সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত তারা না দেখেছে যে আমার ছেলে মেয়ে এই কাজটা করে বার করেছে, ঠিক আছে। তারা ততক্ষণ পর্যন্ত তোমার বিরোধিতা করবে এবং তারা ততক্ষণ পর্যন্ত তোমাকে হ্যারাস করবে, তারা ততক্ষণ পর্যন্ত তোমাকে কথা বলবে। যখনই একটা জিনিস পাবলিশ হয়ে যাবে, যখনই একটা জিনিস তারা সত্যিটা জানতে পারবে, তারা তো আর ওই জিনিসটা করবে না, তারা আবার নেগেটিভটাই পজিটিভে কনভার্ট হয়ে যাবে। যারা ইয়াং জেনারেশন, এখন যারা অ্যাক্টিং করতে আগ্রহী, তাদেরকে কি মেসেজ দেবে?
তাদেরকে একটাই মেসেজ দিব, যারা চাইছো যে অ্যাক্টিং এ যাবে, তো যেই বয়স থাক না কেন, তোমার মানে এইটুকু নলেজ হয়ে গেছে যে তুমি একটা কাজ করতে পারবে এবং তুমি একটা ভালো জায়গাতে যেতে পারবে, তোমার একটা নেক আছে ওই জায়গাটাতে যাওয়ার, তাহলে তুমি বসে না থেকে তুমি ট্রাই করো এবং বাড়ি থেকে ট্রাই করো। আগ্রহ, হুম। তাহলে এগুলো কি ফুটবল কোনো ইনস্টিটিউট হয়? হ্যাঁ, এবার নিজে থেকে আর্ট করে বা ড্রামা করে শেখানো? না না, এগুলোর জন্য ইনস্টিটিউট আছে, যেমন আমাদের অনুপম স্যারের আছে ইনস্টিটিউট, আমি যেমন নিজে করছি। হ্যাঁ, তো আমার যেমন গোল্ডেন আই এন্টারটেনমেন্টস আছে, তো সেখানে আমার অলরেডি সেখানে আমার সবকিছু দেওয়াও আছে, কোর্স অ্যাভেলেবেল আছে। তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রির এরকম যারা কাজ করছে, যারা ফেমাস, হেভি ওয়েট একটা তাদের আছে, সেই রকম লোক এসে, আমাদের ট্রেনাররা এসে সেটা শিক্ষা দিচ্ছে এবং সেরকম ভাবে তাদেরকে গাইড করছে। আমাদের কলকাতাতে ব্রাঞ্চ আছে, দার্জিলিং এ ব্রাঞ্চ আছে। সেখানে কি তুমি কোনো ট্রেনিং নাও? কোনো অ্যাক্টর যারা হতে আসে তাদের কি কোনো আমি আমি এখনো শুরু করিনি, কারণ আমি একটা লাইফে ছিলাম, আর সেই লাইফটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে একটা টাইমের প্রয়োজন হয়েছিল। তার জন্য আমি নিজে এই জিনিসগুলো এখন বিরত রেখেছি, তবে আগামীতে করব। আর আমি ডিরেকশন এবং রাইটিং নিয়ে করব। আমাকে আরো ইন্টারেস্টেড লেগেছে তোমার ব্যাপারে যে তুমি অ্যাক্টিং এর পাশাপাশি রাইটারও বটে। হুম। তুমি কাকে দেখে ছোট থেকে আমি মানে দাদুর কথা শুনে এসেছি এবং বাবাকে দেখতাম যে অনেক উপন্যাস লিখছে, অনেক কবিতা লেখে, অনেক আরে অনেক কিছু লিখে, ঠিক আছে। উপন্যাস কবিতা এগুলো পাবলিশ এগুলো পাবলিশ হয়নি, রিসেন্টলি বাবা কাজ করছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সিনি রাইটার অ্যাসোসিয়েশনের তিনি রাইটারের সদস্যতা গ্রহণ করেছেন এবং আগামীতে কাজ করবেন। এবং বাবাও আমার যেমন একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ট, মানে ইন্ডাস্ট্রির একটা পার্ট আছে, সেরকম বাবাও একটা পার্টে যুক্ত আছে এবং কাজ করবে। যেমন কিছু কবিতা বাবা এগুলো মানে আমি অতটা বাবার ইয়ে দেখি না, ইন্টারেস্ট মানে আমি বাবা আলাদাভাবে দেখে। কিন্তু এই সেক্টরগুলোতে যেহেতু একটা অ্যাক্টিং রিলেটেড, রাইটার রিলেটেড, কবিকে চেনে, হুম কবির সাহিত্যকে চেনে, হুম কবির ইতিহাসকে চেনে, হুম কবির ঐতিহাসিককে চেনে। হুম তোমার বাড়ি তো একটা রাইটার, তা রাইটার যদি রাইটার না চেনে, তো তার পাশের যে আদার সার্কেলের যে রাইটার, তারা কি ভাববে চেনে? দেখো, আমার এখনো অবধি কোনো হিট সেরকম মুভি বেরোয়নি, আর আমি সেরকম কাজও করিনি। এবার যখনই সেটা চলে আসবে, মানুষ তো তখন জেনে যাবে। আমার তো কাজ হচ্ছে, এখন তো অন দা প্রসেস আছে সবকিছু, না অন দা ওয়ে। তোমার লেখা আইডিয়াগুলো কোথা থেকে আসে? এই আইডিয়াগুলো কোথা থেকে অবজারভেশন করো? আমি একটা অ্যাড থেকে একটা স্টোরি বার করে দেবো, একটা সং থেকে একটা স্টোরি বার করে দেবো। সেটা সং যখন হয়েছে তার তো একটা স্টোরি থাকবে, একটা অ্যাড যখন হয়েছে তার তো একটা স্টোরি থাকবে, কিন্তু ওটা তো হয়ে গেল কপিরাইট। মুভি কি করে কপিরাইট হয়? আমি বলছি একটা সং থেকে আমি একটা মুভির স্টোরি বার করলাম, একদম 3 ঘন্টার একটা মুভি বার করে দিলাম। অবশ্যই আপনি আমার সঙ্গে এই ব্যাপারে পার্সোনাল একটা ব্রডকাস্ট করবেন, আপনাকে আমি ডেমো লাইভ দেখাবো। আচ্ছা, দিনের বেলা লিখতে ভালোবাসো না রাতের বেলা? লেট নাইট আমি কাজ করি, লেট নাইট কাজ করি। মধ্যরাত। মানে সবাই যখন নিশ্চুপ হয়ে যায়, আমি তারপরে কাজ স্টার্ট করি। 11:30 12টাতে আমি কাজে বসি, প্রায় 3টে 4টা অবধি কাজ করি, তারপর ঘুমাই। আচ্ছা, তোমার এরকম প্রথম লেখা কবিতা, নভেল? আমি কবিতা বা নোবেলে মানে যাব না, ঠিক আছে, সেটা আলাদা পার্ট। আমি ডাইরেক্ট ফিল্ম মেকিং এবং আমি রাইটিং এর উপরে, মানে স্টোরি রাইটিং এর উপরে কাজ শিখেছি। হ্যাঁ, আমি আবার ডায়লগ লিখতে পারবো না, ডায়লগের জন্য পার্টিকুলার একজন রাইটার থাকে, ডায়লগ হিসেবে লিখবে। তো আমি হচ্ছি স্ক্রিপ্ট রাইটার, আমি সোজা মুভি লিখতে পারবো। তোমার কোন গল্পটা লিখতে গিয়ে টাফ মনে হচ্ছে? সেটা কি সিনেমার গল্প বা অন্য কিছু? আমি সিনেমার গল্প লিখতে গিয়ে একটা খুব টাফ সিচুয়েশনে ফেসেছিলাম, যেটা ব্লাইন্ড লাভ। আমার আগামীতে আসবে, হ্যাঁ, যে মানে সেটা আমি কাকে কাস্ট। হ্যাঁ, আমার মিনিমাম 15-16 খানা স্টোরি অলরেডি কমপ্লিট আছে, ঠিক আছে। প্রোডাকশন বলতে কি, আমি একটা কাজে মানে ইনভলভ হয়েছিলাম, যার জন্য আমি এই সাইডটা মানে অফ রেখে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়েছে। তারপরে আমি এইদিকে এবার পুরো ফোকাস করেছি। এগুলো লেখা কমপ্লিট, এবার কাস্ট হবে।
কত বাজেট যাবে সেগুলো ফাইনাল হবে, আমার পিআর টিম এগুলো ফাইনাল করবে, আমার লিগ্যাল টিম ফাইনাল করবে, আমার মিডিয়া টিম এগুলো সব দেখছে। ঠিক আছে, কিরকম টাফ সিচুয়েশন বলতে একটা ব্লাইন্ড লাইফ এমন একটা স্টোরি যেটা মানে রিলেট করবে কাবিলকে, মানে এটা যদি কাবিল 2 যদি করা যায় তাহলে অনেক কিছু মানে ইয়ং জেনারেশন মানে কি মানে পুরো ইন্ডিয়াতে একটা খালবালি হবে, এমন একটা খালবালি হবে। এই ধরনের মুভি কোনো সময় আগে মানে কেউ বের করেনি, আর কারুর মানে সেই কনসেপ্টটা মাথাতেও আসেনি। না, এটা কপিরাইট স্টোরি, এটা আমি বলতে পারবো না এখন, কারণ তুমি যে এটা কি করো একটা গল্প বা কবিতা লিখতে কতক্ষণ সময় লাগে? আমার অনেকদিন লেগে যায়। আমি একটা যখন থিওরিতে ঢুকে যাই, কমসে কম আমার মানে একটা স্টোরি লিখতে একটা এখন অব্দি বছর টাচ হয়নি, 6 মাস 7 মাস 8 মাস এরকম। মানে আমি ডাইরেক্ট সিন ভেবে, ডাইরেক্ট মানে স্টোরিকে ভেবে তার ইমাজিনেশন করে আমি স্টোরিটা লিখি, এবং কোন কাকে দিলে কাজ করলে, কাকে নিয়ে কাজ করলে মানে আমার বক্স অফিস কালেকশন কিরকম হবে সেটাকেও আমাকে অ্যানালাইজ করতে হয়। শাহরুখ খানকে অবজারভেশন করে একটা স্টোরি লিখছি, অ্যাডভান্স পাচ্ছে পরবর্তীতে দেখা গেছে শাহরুখ খানকে আমার ওটা দিয়ে দেবো মানুষের এটাই তো ভুল, কেন থাকবে না? আমার কাছে কোশ্চেন হচ্ছে কেন থাকবে না? আগে ইন্ডাস্ট্রিটা জানো, আগে তুমি ইন্ডাস্ট্রিটা জানো যে কিভাবে প্রসেসে কাজ হয়। আমি যদি মনে করি যে আজকে 200 কোটির একটা ফিল্ম বানাবো, সেটাতে শাহরুখ খানকে নিব, কেন নিতে পারবো না ভাই? এরকম অনেক এরকম আমি বলছি, শাহরুখ স্যার যদি কাজ করে, শাহরুখ স্যার যদি স্টোরি দেখে ওকে করে দেয়, তাহলে যে কোনো প্রডিউসার এক চান্সে হা করে দিবে। শাহরুখ স্যার নিজেই একটা প্রডিউসার, স্টোরিটা তো তুমি পৌঁছাও। তুমি যদি না পৌঁছাও, তুমি যদি কাজ না করো, তুমি যদি তার পিছনে না দৌড়াও, তুমি জানবে কি করে? আমি অনেক জায়গায় পেয়েছি, আমার নাম এখন মানে ওগুলো অন্যজন বের করে নিয়েছে, আমার স্টোরি বের হয়েছে, আমার গান বেরিয়েছে, আমি ওগুলো নাম নিতে পারবো না, আমি বলতে পারবো না, কারণ যে আমি ওটা বিক্রি করেছি, আমার টাকার অভাব ছিল, আমি বিক্রি করেছি। তুমি যে এই লেখাটা করো একটা গল্প বা কবিতা, তার মধ্যে তো আবার নেগেটিভ থাকে। হ্যাঁ, অবশ্যই থাকবে। নেগেটিভ গুলো আমরা মানে কিছু নেগেটিভ থাকে যেগুলো সোশ্যাল মানে হালচাল হয়ে থাকে, ওই ধরনের আমরা সেরকম কাজ করি না প্রথমত। আর দ্বিতীয়ত মানে এমন কিছু কাজ করতে চাই যেটাতে মানুষের সবসময় ভালো একটা কিছু দেখবে, ভালো কিছু জানবে, ভালো কিছু শিখবে, সেই জিনিসটাকে নিয়ে আমরা এগোতে চাই। কখনো তোমার পাবলিশার থেকে বা প্রোডাকশন হাউস থেকে রিজেকশন পেয়েছো? হ্যাঁ, এত কাজ করো পাবলিশার। হ্যাঁ, আমি রিসেন্ট 2023-এ আমি একটা অডিশন দিয়েছিলাম কলকাতা কাস্টিং ফোরামে। সেখানে আমাকে অলরেডি 4-5 বার ফোন করেছে এবং আমাকে বলেছে যে আপনি এই রোলের জন্য সুইটেবল, আপনি আসুন, আপনি কাজটা করুন। আর এরকম দেখুন, আমাকে মিন্টু স্যার, আমার মানে যে ছিল মেন্টর ছিল, মিন্টু স্যার আমাকে বলে যে না তুই পারবি, কর না। তা আমি বললাম যে না, আমার এই মুহূর্তে দাদা পসিবল হচ্ছে না, আমি করতে পারবো না। আপনাকে হয়তো আমি সেটার ইয়েও দিয়েছি। বললাম যে এই স্টোরিগুলো যখন কোনো প্রোডাকশন তখন হয়তো প্রোডাকশন বানানো হবে, সেটা বই পাবলিশ করবো, কোনো পাবলিশার বা প্রোডাকশন হাউস থেকে রিজেকশন হয়েছে স্টোরি? আমি এরকম পাঠাইনি তো, আমি কেন করতে যাব? আমি ডাইরেক্ট কাজ করব তো, আমি কেন পাঠাতে যাবো? আমি যদি টি সিরিজকে পাঠাই, তো টি সিরিজের সঙ্গে আমি গিয়ে বসে কথা বলবো যে আপনার সঙ্গে আমি কোলাব করতে চাই, আপনার সঙ্গে আমি কাজ করতে চাই, এবং আমার কাছে এই জিনিস আছে, আমার কাছে এই ম্যাটেরিয়ালস আছে, আপনি যদি এরকম সাপোর্ট দেন আমার এই কাজ হবে। তুমি যে ক্রাইম কন্ট্রোলার নিজেকে বলছো, একদম আমরা জানি ক্রাইম কন্ট্রোলার বা পুলিশ, জুডিশিয়ারি, ল এনফোর্সমেন্ট এজেন্সি লাইক সিবিআই, সিআইডি, এনআইডি, এগুলো আরেকটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি মেকার। তো গভর্নমেন্টের এই সবের মধ্যে কোথাও আছে? কিভাবে বলছো ক্রাইম কন্ট্রোলার? আচ্ছা, এগুলোর মধ্যে একটা জিনিস আমি এখানে বলবো যে এগুলো তো কি, এটা একটা এজেন্সি, ঠিক আছে? র একটা কি এজেন্সি, তো এরকম এজেন্সি মানে কিছু হিডেন আমার কিছু ইয়ে আছে যেগুলো আমি উল্লেখ করতে পারবো না,
মানে ইন্টারভিউয়ের মধ্যে সেগুলো আমি বলতে পারবো না, তবে আছে। আছে, না থাকলে কি আমি বলতে পারি? না থাকলে আমি কি করে বলবো? আর একটা যখন আমি কাজ শিখেছি, একটা যখন আমি কাজ করব, আমি প্রাইভেটেও তো কাজ করতে পারবো। আমি গভর্নমেন্টের সঙ্গে তুমি অ্যাড কি করে আমি গভর্নমেন্টের সঙ্গে অ্যাড হতে চাইছি এজন্যে যে গভর্নমেন্টের সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। নইলে তো আমাদের আবার মানে রিক্রুটমেন্ট করতে হবে, সেরকম ভাবে প্রসেস ওয়াইজ যেতে হবে। তো অবশ্যই মিলে কাজ করা যায়। যেমন পাঞ্জাবের তৃষ্ণিত আরোরাই তো করছে। পাঞ্জাব পুলিশের সাইবার সিকিউরিটি কে দেখে? তৃষ্ণিত আরোরা। আমাদের মানে মুকেশ আম্বানি জি, রিলায়েন্স এত বড় যে আম্পায়ার, প্রাইভেট সেক্টর, ওর সাইবার সিকিউরিটি কে দেখে? প্রাইভেট সেক্টরের আমি প্রাইভেট দেখবে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরের সিকিউরিটি প্রপার গভর্নমেন্টের একটা রুলস আমি সিকিউরিটি দেখার কথা বলছি না এখানে। আমি যেটা করতে চাইছি, এই যে ক্রাইম হচ্ছে, এর সোর্স কোথা থেকে, কি জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে? ক্রাইম এমনি এমনি হয় না, ক্রাইম করানো হয়। প্রত্যেকটা ক্রাইমের পিছনে কিন্তু বড় মাথার হাত থাকে, কেউ না কেউ যুক্ত থাকে। পলিটিক্যালও হতে পারে, না হওয়ার কি আছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি অ্যাক্টরও বটে, তখন তোমার মনে হলো যে তুমি অ্যাক্টর? যখন আমি মুম্বাইয়ে ছিলাম, যখন আমি স্ট্রাগল লাইফ, তখন আমার বেশ মানে যেতে ভাল লাগতো, ওই ফ্লোরটা ভাল লাগতো, শুটিং এর ফ্লোরটা। তো ডিরেক্টরকে দেখতাম, রাইটারকে দেখতাম, অ্যাক্টরকে দেখতাম, এদেরকে দেখে কিছু বোঝার চেষ্টা করতাম এবং ভাবতাম মানি কিভাবে কামানো যায়। আচ্ছা, তুমি তো বললে মালদায় আমি কাজ করি, কলকাতায় কাজ করছি, মহারাষ্ট্রে কাজ করছি। মুম্বাই, আমি প্রথমে মুম্বাইয়ে কাজ করেছি, যেটা আমি গ্রিন গ্রাপ এন্টারটেনমেন্ট থেকে মানে প্রথম, আমি হয়তো মানে জানি না হবো কিনা, তবে আমার মতে হয় প্রথমই এটা হব যে হলিউড ইন্ডাস্ট্রিতে আমি একটা কাজ করেছি। এবং না, হলিউডে, হলিউডে আমি কাজ করেছি একটা হিন্দি চরিত্রে। বলছি তো যে তুমি হলিউডে হ্যাঁ, কাজ করছো? হ্যাঁ, Sure? একদম। আমি দ্য লাস্ট ওয়ে লাস্ট পাবলিশ করলে পাবলিশ, এটা আমাদের লন্ডন ফেস্টিভ্যালে পাঠিয়েছিল, মানে ওদের এটা ফেস্টিভ্যাল প্রজেক্ট ছিল, যেটা এখন আমি পেটেন্ট পেয়ে গেছি। আমি এবার হিন্দিতে এটা ডাবিং করে আমি এটা কাজ করব এবং দর্শকদের সামনে একটা ভালো কিছু মেসেজ আসবে সেটার মধ্যে দিয়ে। আর্টিকেল কোথাও দিয়েছে যে লন্ডন ফেস্টিভ্যালে এটা শো হয়েছিল? এটা আর্টিকেল হয়তো বেরিয়েছে, কিন্তু আমাদের কাছে সেরকম রিপোর্ট আসেনি। আমরা যেহেতু প্রোডাকশনের ভায়া গেছিলাম, ঠিক আছে, আমাকে যে এখানে মুম্বাই যে প্রোডাকশন হাউসটা ভায়া হয়েছিলাম, সেটা হচ্ছে গ্রিন গ্রাপ এন্টারটেনমেন্ট। সেটা মুম্বাইয়ে আছে, গুগল করলে আপনারা পেয়ে যাবেন। সেখানে তো ফুল ডিটেইলস ডকুমেন্ট সব কিছু থাকতে পারে, মানে এতদিনের তো এগুলো ডেটা তো রাখে না, না। যেগুলো কাজ হয়ে যায়, যেগুলো নর্মাল কাজ থাকে, যেগুলো কমার্শিয়াল কাজ, সেগুলো রাখবে। নর্মাল কাজে কেন রাখবে? এগুলো তো মানে নর্মাল এগুলো। আচ্ছা, তো ফার্স্ট অ্যাক্টিং এক্সপেরিয়েন্স একটু শেয়ার করো। ফ্লোরে গিয়ে প্রথম আমি এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, এরকম দেখছি, বলছে ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। আমি দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমাকে দু একবার রিহার্সাল করালো। রিহার্সালের পরে আমার মানে নার্ভাসনেস খুব ছিল, জল টল মুখে দিই। তারপর কিছু 40 মিনিট 1 ঘন্টার পরে আমাকে আবার ফ্লোরে নামায়। কিন্তু আমি সেদিন ডান করতে পেরেছিলাম না, তবে অনেকটি টেক নিয়েছিল, কমসে কম 15 থেকে 16টা টেক নিয়েছে। তারপরেও আমার কমপ্লিট আমি দিতে পারিনি, ঠিক আছে। তারপর আমি বললাম যে না, আমার দ্বারা হবে না। এখনো কমপ্লিট হয়নি? না না, সেটা হয়ে গেছে, তবে মানে দেরি হয়েছিল। আমাকে 2-3 দিন প্রায় লেগে গেছিল ক্যামেরা ফেস করতে। তুমি কাকে দেখে অ্যাক্টিং করার ইচ্ছা প্রকাশ করো? একদম ওয়ান এন্ড অনলি আমাদের কিং খান, শাহরুখ খান। তাহলে সাউথ প্লে বলো। আচ্ছা, এই অ্যাক্টিং করার সময় এই ফ্যামিলিতে তোমার কোনো রকম বাধা এসেছে? এসছে, অনেক বাধা এসছে, ঠিক আছে। আর এখন হয়তো সেটা বুঝতে পারছি যে না, সেটা যদি আমরা মানে তখন সাপোর্ট করতাম, তাহলে আজকে হয়তো ভালো কিছু রেজাল্ট থাকতো একটা। আচ্ছা, তুমি কি বর্তমানে এই প্রফেশনাল কোনো প্রজেক্টে কাজ করছো? এখন হ্যাঁ, আমি কাজ করতে শুরু করেছি, টলিউড ইন্ডাস্ট্রির হাত ধরে আমি শুরু করেছি। আর এটা একটা নতুন চরিত্র, নতুন কাহিনী, যেটাতে মানে দেবদাকে মেলও করা হয়েছে, দেবদাকে কাস্ট করছি। আর এই যে মুভিটাতে কাজ করছো, সেই মুভিতে দেবদা কাস্ট করছে, হ্যাঁ। এবং স্ক্রিপ্ট কি রেডি? স্ক্রিপ্ট রেডি আমাদের, মানে সেটাকে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাকি আছে।
যেহেতু আমি এখন মালদাতে, কলকাতা গিয়ে মানে না মেল করে দিয়েছি, এটা দেবদাকে দিয়ে আমি কাজটা করাবো। এটা অন্যজনের স্ক্রিপ্ট খাবে না। যেমন জিদ্দার দাদার সঙ্গে হয়তো আমাদের গিয়ে মিটিং হবে, জিদ্দাকে একটা স্টোরিতে আমি মানে কাস্ট করতে চাইছি। হ্যাঁ, জিদ্দা যেরকম তার রিকোয়ারমেন্ট বলবে, তার কোন ডাইরেক্টরকে নিয়ে সে কাজ করবে, তো সেরকম অনুযায়ী তার সঙ্গে কথা হবে। এবং দেবদার সঙ্গে এখনো কথা হয়নি, আমি কলকাতা গিয়ে দেবদার সঙ্গে মানে মিটিং এ বসবো। সেটা তোমার দর্শককে আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম, আর এটা করে দিয়েছি। সেক্ষেত্রে আমার রোল মানে আমি অ্যাজ এ রাইটার, ঠিক আছে, অ্যাজ এ রাইটার আমি কাজ করব, এবং একটা আমি ছোট পার্ট রেখেছি আমার, যেটা আমি ভিডিওর সেই সেটা প্রকাশ পাবে। প্রডিউসার আছে, ঠিক আছে, যদি কেন ইনভেস্ট করবে না। আজকে যদি তোমাকে যদি একটা বিজনেস বোঝানো যায় যে তুমি আজকে সাপোজ 3 কোটি বা 4 কোটি তুমি ইনভেস্ট করো, সেই জায়গাতে তোমার প্রফিট থাকবে মিনিমাম 5 থেকে 7 কোটি টাকা তোমার প্রফিট আসবে, তার থেকে বেশিও আসতে পারে। মানুষকে যদি এই পলিসিটা বোঝানো যায় তাহলে কেন করবে না। প্রফিট তো বোঝানো হবে না, সেখানে তো লস হবে। কেন লস হবে, তাহলে প্রফিট লস থাকবে কেন না, অবশ্যই প্রফিট লস তো থাকবেই। এবার তুমি যদি একটা তোমার উপরে তার মানে তোমার উপরে কনফিডেন্স নেই, এই জিনিসটা তোমাকে বিল্ড করতে হবে। অবশ্যই, কেন করতে পারবো না। আমি অবশ্যই আমি বলছি দর্শককে, আমি কেন বলবো না। আমি দেবদাই মুভিটা পুরোটা দেবদারই থাকবে, আমি ছোট রোলে থাকছি, ঠিক আছে, দেবদার মেন কাস্ট। তোমার জীবনে অ্যাক্টিং করতে গিয়ে টাফ সিচুয়েশন কোনটা ছিল? টাফ সিচুয়েশন আর সেরকম আমি পাইনি, ঠিক আছে, তবে একটা সিন করতে গিয়ে আমার খুব মানে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটাতে পা মুচকে গেছিল আমার। দীঘায় শুট ছিল একটা, আমাদের শর্ট ফিল্মের দীঘায় শুট ছিল, আর কে ডাইরেক্টরের এটা ইয়ে ছিল, কাজ ছিল। এবার দীঘাতে শুট করতে গিয়ে পা স্লিপ হয়ে আমি পড়ে যাই। তখন মানে ওখানে গিয়ে আমার প্রায় 2-3 দিন মতো একটা ইয়ে ডিলে হয়েছে। তো সেই জায়গাটা আমাকে একটা খারাপ লেগেছিল। তারা যেহেতু একটা মানে না মানে নর্মালি আমার ডাক্তার এসেছিল, এসে দেখলো যে না একটা মুচকে গেছে, নর্মালি ইয়ে আছে। তো আমাকে ফিজিওথেরাপির একটা কথা বললো, যে এখানে আমি একটা ফিজিওথেরাপিকে জানি, ওকে আমি দিয়ে দিচ্ছি, এটা 2-1 দিনের মধ্যে এটা রিকভার করে যাবে। তো হ্যাঁ, তো টিমের সঙ্গে তো মেডিকেল থাকবেই, এটা তো স্বাভাবিক কথা। আমি যদি আজকে মালদায় কাজ করি তো আমার মেডিকেল টিম থাকবে না। আমার যেমন মেডিকেল টিম থাকবে, আমার সিকিউরিটি টিম থাকবে, আমার লোকাল এমএলএ এমপি সাপোর্ট থাকবে, প্রত্যেকে থাকবে। সবাই যেটা যেতে চায় না, আমি সেই রোলটা করতে চাই নেগেটিভ। নেগেটিভের একটা করে আলাদাই মজা, আলাদাই একটা মানে মানে একটা মারাত্মক লেভেল। হ্যাঁ, মানে যেমন আমাদের আল্লু অর্জুন স্যার আছে, ঠিক আছে, আমি সেই টাইপস কিছু একটা ক্রিয়েট করতে চাই। আমরা তোমার প্রতি তোমার প্রতি সব লোকের মধ্যে মিক্স রিয়াকশন আছে। এই সমস্ত রিয়াকশন যে নেগেটিভ এবং পজিটিভ ক্রিটিসিজম, দেখো আমার এই ভিডিও হয়তো দেখার পরে অনেকে হয়তো ক্রিটিসাইজ করবে, বা অনেকে হয়তো অনেক রকম কিছু মনে চিন্তা ভাবনা করতে পারে। এবার তার থিঙ্কিং,